মনে করুন আপনার দেশের সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলি বিকিয়ে গেছে সরকারের কাছে, বিকিয়ে গেছে কর্পোরেট সংস্থার কাছে। কর্পোরেট সংস্থাগুলো এবং সরকারগুলো তাদের নিয়ন্ত্রণ করছে। এমতো অবস্থায় জনসাধারণের নিউজ চ্যানেল এবং নিউজ পেপারের উপর বিশ্বাস চলে গিয়েছে, ফলে তাদের ক্রয় বিক্রয় কমে গেছে। নিউজ চ্যানেল এবং নিউজ পেপারের সাথে জড়িত কর্মী বা শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, তাদের জীবিকা প্রায় চলে যেতে উদ্যত হয়েছে। এমতো অবস্থায় আপনি কী করবেন? ঠিক এই ধরনের ঘটনায় ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে রাশিয়াতে, এবং রাশিয়ার শ্রমিকগণ এর বিরুদ্ধে ব্যাপক এক আন্দোলন শুরু করেছিল। সে সময় রাশিয়াতে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, ঠিক যেমন ব্রিটিশ ভারতে ভারতীয় দেশি সংবাদপত্রগুলোর উপর স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বা স্বাধীনতা সেভাবে ছিল না। তারা সেইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো না বা ব্রিটিশদের বিরুদ্ধে লেখালেখি করতে পারতো না। আপনারা জানবেন যে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন একটা আইন আনে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, যাতে করে সরকারের বিরোধী কোনো সংবাদপত্র লিখলে সেটা বন্ধ করে দেওয়ার অধিকার ব্রিটিশ সরকার পায়। ঠিক একইভাবে জার এ ধরনের অনেক আইন রেখেছিল, এবং জারকে দিয়ে কোনো নিউজ যদি পাবলিশ করাতে হতো তা আগে জারের অফিসিয়ালদেরকে দিয়ে সেটা চেক করাতে হতো। এমতো অবস্থায় শ্রমিকরা বিদ্রোহ করে এবং তারা একটা ঘোষণা করে যে যেসব নিউজ চ্যানেল বা যেসব সংবাদপত্র জারকে তাদের কোনো নিউজ ছাপার আগে জারের অফিসিয়ালের কাছে পাঠাবে, সেই সব নিউজ চ্যানেলে বা পত্রকারের সেই সব সংবাদপত্রে কোনো শ্রমিক কাজ করবে না। তারা ধর্মঘটের ডাক দেয়। এমতো অবস্থায় এইসব প্রেসদের যারা মালিক ছিল তারা ভীত হয় এবং জারের কাছে তাদের যে স্ক্রিপ্টগুলি সেগুলি নিয়ে যেতে মানেনি, তারা নিয়ে যেতে চায়নি। এমতো অবস্থায় শ্রমিকরা কিছুটা হলো জয় পায়। শ্রমিকরা যখন প্রাথমিক হিসাবে জয় পায় রাশিয়াতে, তারপর তারা আরও ঘোষণা করে যে যদি কোনো সংবাদপত্র রাষ্ট্রবিরোধী কথা লেখে তাহলে সেই সংবাদপত্রের ছাপা বন্ধ করা হবে। এই সংবাদপত্রগুলি বিভিন্ন রকমভাবে জারের সমালোচনা করত। সমালোচনার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সেগুলো কোনো মালিকপক্ষ ছাপাবার জন্য অনুমতি দিল না। শ্রমিকগণ নর্মাল কাজের পর তারা রাতের বেলায় গেল এবং রাতের বেলায় গিয়ে তারা গোপন ইশতেহার ছাপিয়ে বিলি করতে লাগলো, চারিদিকে রাশিয়া জুড়ে বিলি করতে লাগলো গোপনে। এটাকে এক প্রকার বৈপ্লবিক কার্যকলাপও বলতে পারি আমরা। শ্রমিকরা যখন এই ধরনের কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছে রাশিয়াব্যাপী, তখন রাশিয়ার যে সৈন্য, সেই সৈন্যগণের ওপর কিছু প্রভাব দেখা গিয়েছিল এর। রাশিয়ার যারা সৈন্য ছিল তারা একসময় 1905 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করলো। সৈন্য বিদ্রোহ ঘোষণা করলে জার তাদের শাস্তি দিলেন। সকলকেই প্রায় একটা ব্যাটালিয়নকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন এবং তার আদেশ দিলেন। যখন এমতো অবস্থা, তখন শ্রমিকগণ এই সৈনিকদের সাপোর্টে বেরিয়ে এলেন। শ্রমিকগণ তাদের জন্য রাশিয়াব্যাপী ধর্মঘটের ডাক দিলেন, এবং ধর্মঘটের ডাক সেন্ট পিটার্সবার্গ, যেটা রাশিয়ার শিল্প শহর, সেখান থেকে শুরু হলো। এই জায়গাটাতে ব্যাপক আকারের এত বিদ্রোহটা ছড়িয়ে পড়লো যেটা ভীষণভাবে রাশিয়ার অর্থনীতিকে আঘাত করলো। জার মেনে নিতে বাধ্য হলেন এবং সৈনিকদের জার ছেড়ে দিলেন। এটাও শ্রমিকদের একটা জয়। সৈনিকরাও শ্রমিকদের উপর ভরসা করতে লাগলো এবং পরবর্তীকালে এই সৈনিকদের সহায়তাতেই রুশ বিপ্লব সফল হয়েছিল, এটা অবশ্যই অনেকেরই জানা। শ্রমিকরা পরবর্তীকালে তাদের বিভিন্ন কার্যকলাপ চালাতে থাকে, ইশতেহারগুলি ছাপাতে থাকে। এমতো অবস্থায় জার যিনি ছিলেন রাশিয়ার এবং তার কর্মচারীরা শ্রমিকদেরকে শায়েস্তা করার জন্য তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করলেন। বিধিনিষেধ সত্ত্বেও শ্রমিকরা কার্যকলাপ চালিয়ে যেতে লাগলো। জার মালিকপক্ষের উপর চাপ দিতে মালিকরা বিভিন্ন শ্রমিকদের ছাঁটাই করলেন। অতিরিক্ত বিপ্লবী যারা ছিল, বিপ্লবী মানসিকতার, তাদেরকে বেশি করে ছাঁটাই করা হলো। অনেক শ্রমিক অভাবের তাড়না সহ্য করতে না পেরে পুনরায় কাজে যোগ দিলেন এবং বৈপ্লবিক মনোভাব ত্যাগ করলেন। অনেককে মেরে ফেলা হলো এবং অনেককে কারাবন্দী করা হলো। এভাবে রাশিয়ার শ্রমিকগণ রাশিয়াতে প্রেস কিভাবে একটা বিদ্রোহের দামামা বাজিয়েছিল তার কথা আমরা জানতে পারি।